আজকের ক্লাসরুমে সবাইকে স্বাগতম। আজকে আমরা উদ্ভিদ সহায়তত্ত্ব অর্থাৎ প্লান্ট ফিজিওলজি নিয়ে আলোচনা করব এবং এটি এই অধ্যায়ের পার্ট 11 এবং আজকের ক্লাসে কি থাকবে চলো দেখে নেই। আজকে আমরা মূলত ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে আলোচনা করব এবং এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কি, কোথায় থাকে, কি ঘটে এখানে সবকিছু আমরা জানবো। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে তোমাদের মধ্যে অনেকের অনেক কঠিন ধারণা থাকে যে এই টপিকটি অনেক বিশ্রী, এটি ভালো না, পড়তে ভালো লাগে না, বুঝি না, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন থাকে। সব প্রশ্নের আজকে সমাধান মিলবে এখানে। দেখো, প্রথমে আমরা একটা জিনিস দেখি যে এইটা আমরা জানি যে মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার। ওকে, এই মাইটোকন্ড্রিয়ার দুটি মেমব্রেন থাকে, একটি বহি মেমব্রেন, একটি কি অন্ত মেমব্রেন, আউটার মেমব্রেন এবং কি ইনার মেমব্রেন। আমরা জানি যে শ্বসনের ক্ষেত্রে তিনটি ধাপ, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই তো, তাই না? আমরা অলরেডি গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র পার করে আসছি এবং আজকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এখন দেখো একটু ফিডব্যাক করি যে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রে এবং এসিটাইল কোয়ে এক্ষেত্রে কি তৈরি হয়েছিল? এক্ষেত্রে এটিপি, NADH2, FADH2 উৎপন্ন হয়েছিল। দেখো, এটিপি উৎপাদন হয়েছিল এটা অন্য কথা। যেহেতু আমার এখনো গ্লুকোজ ভেঙে 36 অণু এটিপি উৎপাদন হওয়ার কথা, সেক্ষেত্রে আমরা টোটাল ক্রেবস চক্র এবং গ্লাইকোলাইসিস ধাপে 4 অণু এটিপি পেয়েছিলাম এবং এটি নগদ। এবং এটিপি উৎপাদন হওয়ার মূল উপাদান পেয়েছিলাম কি? এগুলো কি? FADH2, NADH2। এই FADH2 এবং NADH2 গুলো একটা জায়গায় গিয়ে ভাঙবে, ভেঙে এটিপি উৎপাদন করবে, গিয়ে এখানে কি এটিপি উৎপাদন করবে। এই যে কোথায় যাবে, এই যে জায়গাটা, এই জায়গাটা কোথায় থাকে, কি দিয়ে তৈরি, এটি কিভাবে কাজ করে এবং এই জায়গাটাই হচ্ছে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম চেন। দেখো, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম চেন অবস্থান করে কোথায়? এই অন্ত মেমব্রেনে, ঠিক আছে? এবং ভেতরে আমরা জানি যে ম্যাট্রিক্স, যেখানে ক্রেবস চক্র এবং এসিটাইল কোয়ে সৃষ্টি চক্র ঘটেছিল। এখন দেখো যে যদি আমরা ইনার মেমব্রেনকে আরো ভালোভাবে দেখি, এই যে ভাঁজ হয়ে থাকে ক্রিস্টি আকারে, তো এই ইনার মেমব্রেন। এবং আরো যদি আমরা দেখি যে ইনার মেমব্রেনে বেশ কিছু উপাদান দেখতে পাচ্ছি, বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো কি? এগুলো মূলত এনজাইম, প্রোটিন এবং অন্যান্য মলিকিউল, অর্থাৎ বায়োকেমিক্যাল কম্পাউন্ড। এগুলো মূলত বায়োকেমিক্যাল কম্পাউন্ডের সিরিজ। অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইজ এ সিরিজ অফ বায়োকেমিক্যাল কম্পাউন্ড। অর্থাৎ এইগুলো বায়োকেমিক্যাল কম্পাউন্ড দিয়ে সাজানো একটি সিরিজ। এই যে কম্পাউন্ডগুলো, এই কম্পাউন্ডগুলো ধারাবাহিকভাবে সাজানো থাকে এবং একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করে। কি কাজ? ইলেকট্রনকে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যায়, অর্থাৎ এদের মধ্য দিয়ে ইলেকট্রন চলে যায়, অর্থাৎ দাতা থেকে গ্রহিতা, গ্রহিতা থেকে দাতা, এভাবে কি ইলেকট্রনগুলো চলে যায়, অর্থাৎ ইলেকট্রনের ট্রান্সফার ঘটায়। তাহলে যে বায়োকেমিক্যাল কম্পাউন্ড গুলো ইলেকট্রনের ট্রান্সফার ঘটায়, বাহক, ওকে, এবং এগুলো সিরিজ আকারে থাকে, চেন আকারে থাকে, এগুলোকে বলা হয় কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম চেন। আর যেহেতু একটি সিস্টেমে ইলেকট্রন ট্রান্সফার করে দিচ্ছে, এজন্য একে বলা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ওকে, তাহলে আবার যদি আমরা ভালোভাবে দেখি, এই যে দেখো কম্পাউন্ড গুলো দেখতে পাচ্ছি আমরা, ওকে, এবং এই কম্পাউন্ড গুলো কি কি দিয়ে গঠিত হয়? দেখো, যে তার আগে আমরা একটু এদিকে যাই। দেখো যে এই যে এখানে NADH2 দেখতে পাচ্ছি আমরা, যেহেতু ক্রেবস চক্র এবং গ্লাইকোলাইসিস ধাপে NADH2 পেয়েছিলাম, FADH2 পেয়েছিলাম। এই NADH2 এবং FADH2 গুলো, NADH2 কোথায় ভাঙবে, FADH2 কোথায় ভাঙবে, অর্থাৎ জারিত হবে, এটা কোথায় জারিত হবে, এটা কোথায় জারিত হবে। এই যে কোথায় জারিত হবে, নিশ্চয়ই কোনো না কোনো কম্পাউন্ডে জারিত হবে, কোনো না কোনো বায়োকেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে গিয়ে কি জারিত হবে। তাহলে কোনটা কোন স্ট্রাকচারের মধ্যে গিয়ে জারিত হবে? দেখো, যেমন NADH2
একটা, FADH2 একটা। এই NADH2 যে কম্পাউন্ডে জারিত হবে একে কমপ্লেক্স অন ধরা হয়েছে, এবং FADH2 যে কমপ্লেক্স থেকে জারিত হবে একে বলা হচ্ছে কি কমপ্লেক্স, যে কম্পাউন্ডে জারিত হবে তাকে বলা হয় কমপ্লেক্স 2। আবার দেখো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোএনজাইম কিউ এটা থাক। এবার দেখো সাইটোক্রোম বি সি এ A3 অর্থাৎ বেবি, চাইল্ড, অ্যাডাল্ট, বুড়া অর্থাৎ বেশি অ্যাডাল্ট। এবার দেখো তো এই সাইটোক্রোম বি সি এ A3, এই সাইটোক্রোম সি কে কমপ্লেক্স 3 বলা হয়, এখানে যদি 4 লেখা আছে সরি, এটি কমপ্লেক্স 3 ধরা হয়, এবং এই বি এ এবং A3 কমপ্লেক্স 4। ওকে, এখন যাই হোক না কেন এখানে মূলত তিনটা জিনিস। একটা হচ্ছে এই যে NADH2 এবং FADH2 ভাঙবে এক ধরনের কম্পাউন্ড, আবার কোএনজাইম এটি একটা কম্পাউন্ড, আবার সাইটোক্রোম 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 এ না বি সি এ A3, আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি। এই যে NADH2 এবং FADH2 যে কম্পাউন্ডে ভাঙবে এই কম্পাউন্ডে কি দিয়ে তৈরি? ফ্লেভোপ্রোটিন দিয়ে তৈরি। আবার যেখানে কি এই যে সাইটোক্রোম বি সি এ A3 এই কম্পাউন্ড গুলো কি দিয়ে তৈরি? এই কম্পাউন্ড গুলো কি মূলত এনজাইম দিয়ে তৈরি, এবং এই এনজাইমে তোমার অপ্রোটিন অংশ যুক্ত থাকে, এবং এই অপ্রোটিন অংশে আয়রন থাকে। আমরা দেখতে পাবো যে আয়রন দেখতে পাচ্ছি, আয়রন থাকে। এবং এই যে কোএনজাইম কিউ এটি কি এক ধরনের এনজাইম, যে এই কম্পাউন্ডটি মূলত কোন কমপ্লেক্সের মধ্যে ধরা হয় না, এরা জাস্ট এই জগৎ আর এই জগতের মধ্যে লিংক আপ তৈরি করে। অর্থাৎ এরা যে ইলেকট্রন গুলো ছাড়বে এই ইলেকট্রন গুলোকে ধরে কাকে প্রথমত সাইটোক্রোম সি কে দিবে, সাইটোক্রোম সি তখন বি কে দিবে, এ কে দিবে, A3 কে দিবে, এবং সর্বশেষ বাইরে চলে আসবে। এবং বাইরে এসে ইলেকট্রন দুটি কি কাজ করবে আমরা একটু পরে আলোচনা করব। এখন এই পুরো লেকচারের আগে তোমরা একটা ভিডিও দেখে আসো। All eukaryotic cells, from yeast to those that make up the human body, contain membrane-bound organelles with specialized functions. Mitochondria are double-membraned organelles that harness most of the energy that cells need to grow and reproduce. Nearly all of this energy comes from reactions that take place at the inner mitochondrial membrane. One of the key roles of this membrane is to act as a barrier to positively charged particles called protons, thus allowing a concentration gradient to be maintained where the intermembrane space has far more protons than the matrix. The membrane also contains a large protein complex called the F1-F0 ATP synthase, which uses the proton gradient to drive the synthesis of ATP molecules. These ATP molecules ultimately provide the energy for most of the cell's reactions. Just as man-made power plants produce electrical energy by using the flow of wind, water, or steam to rotate a turbine, the synthase makes ATP by using proton flow from one side of the inner membrane to the other to rotate protein subunits. If there is no proton gradient, synthase subunits stop rotating, and the cell can quickly become starved of energy and die. Therefore, the protein complexes and small molecules that establish this gradient and maintain it play an essential role in the life of the cell. At the heart of this system are 4 protein complexes, numbered 1 through 4. Complexes 1, 3, and 4 directly pump protons from the matrix into the intermembrane space.
Complex 2 does not directly pump protons, but it does promote proton pumping in complexes 3 and 4. Proton pumping requires energy, and the 4 protein complexes get this energy by transferring electrons through a series of coupled reactions. This linked process of electron transport is why the 4 complexes are collectively referred to as the electron transport chain. Let's focus on complex 1. A byproduct of sugar metabolism called NADH deposits 2 high-energy electrons in complex 1, where they are passed along a chain of redox centers. Redox centers are clusters of atoms that have different affinities for electrons based on their unique atomic configurations. Let's closely consider a pair of redox centers to reveal 2 reasons why an electron moves from the top redox center to the bottom. First, the bottom redox center has higher affinity than the top one. Second, the distance between these adjacent redox centers is ideal for an electron jump to occur, which explains why electrons typically don't bypass the bottom redox center. A small amount of energy is released each time an electron is passed between redox centers. Complex 1 harnesses this energy across all the redox centers and uses it to pump protons. The last redox center in complex 1 donates 2 electrons to a coenzyme Q molecule. Complex 2 is similar to complex 1 in 2 important ways. First, high-energy electrons also enter complex 2 via a byproduct of sugar metabolism, although here the molecule is FADH2. Second, complex 2 also transfers electrons between several redox centers before donating them to coenzyme Q. One major difference, however, is that complex 2 does not use the energy liberated to pump protons. Coenzyme Q molecules from complexes 1 and 2 donate their electrons to complex 3. One electron is recyclable and can re-enter complex 3 later, but the other passes through 2 redox centers before reaching cytochrome C. Cytochrome C carries the electron to complex 4. The electron transport chain ends in complex 4, where a series of reactions involving 4 electrons converts a molecule of oxygen to 2 molecules of water. The proton gradient is strengthened because 4 protons from the matrix are incorporated into water molecules, and another 4 are pumped into the intermembrane space. In the absence of oxygen, the electron transfer comes to a halt, meaning that ATP synthesis also stops. Indeed, the reason we breathe oxygen is so that it can serve as the final electron acceptor at the end of the electron transport chain. In this animation, we have explored each protein complex in isolation, but in reality they are very densely packed. Together, they effectively make the entire surface of the inner mitochondrial membrane a giant cellular power plant. কি দেখলে ভিডিওতে? অনেকেই বলবা যে স্যার ভিডিওতে কিছুই বুঝলাম না, আবার অনেকে বলবা স্যার কিছু আঁচ করতে পেরেছি, আবার অনেকে বলবা যে না বেশ ভালোই লাগলো দেখতে,
চিত্রগুলো খুব সুন্দর, ফিগারগুলো সুন্দর, অ্যানিমেটেড, বেশ ভালোই লাগলো। হ্যাঁ, এই অ্যানিমেশন গুলো যে জিনিসগুলো দেখানো হয়েছে, এই যেগুলো কাজে লাগবে। আমরা এখানে বেশ কিছু বিভিন্ন কালারের কম্পাউন্ড দেখলাম, এই কম্পাউন্ড গুলোর কথাই আমি বলছি, যে কি NaDH2। যেমন প্রথম কম্পাউন্ড 1 কি বলেছে, যে NaDH2 জারিত হবে, এই কম্পাউন্ডে জারিত হয়ে কি হবে, NAD মুক্ত হবে, সাথে কি মুক্ত করবে, দুটি প্রোটন, সাথে কি মুক্ত করবে, দুটি ইলেকট্রন বলা হয়েছে। এবার দ্বিতীয় কম্পাউন্ডে কি বলা হয়েছে, FADH2 ভাঙবে, দুটি ইলেকট্রন মুক্ত করবে, দুটি প্রোটন মুক্ত করবে বলা হয়েছে। এবং এও বলা হয়েছে যে এই যে সাইটোক্রোম C এই ইলেকট্রন গুলোকে গ্রহণ করবে, এবং গ্রহণ করে কি গ্রহণ করতে কে সাহায্য করবে, মাঝখানে এদের মধ্যে লিঙ্ক আপ কে তৈরি করবে, এই কোএনজাইম কিউ। এই যে ছোট ছোট অণুগুলো দেখতে পাচ্ছ যে ইলেকট্রন নিয়ে যাচ্ছে, এই কোএনজাইম কিউ এদের থেকে ইলেকট্রন নিয়ে সাইটোক্রোম C কে দিবে, সাইটোক্রোম C দিবে B কে, এবং B দিবে A কে, A দিবে A3 কে, এবং সর্বশেষ ইলেকট্রন চলে আসবে কোথায়, বাইরে মুক্ত হবে, কোথায়, ম্যাট্রিক্সে মুক্ত হবে। এখন কথা হচ্ছে যে এগুলো এইভাবে তাহলে সিরিজ আকারে কেন আঁকলাম, এটি বোঝার সুবিধার্থে, কারণ এভাবে তো আঁকা সম্ভব না। তোমরা দেখেছো যে এখানে কি কমপ্লেক্স 1 না কম্পাউন্ড 1, কম্পাউন্ড 2 অর্থাৎ কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4, এরকম তো দেখলাম, তাই না? এই যে কমপ্লেক্স 1 এটা হচ্ছে কি, এই কম্পাউন্ডের মধ্যে NaDH2 জারিত হবে। এই যে কম্পাউন্ড 2 যেটা কমপ্লেক্স 2 নামে চিহ্নিত করা হয়েছে, এখানে কি FADH2 জারিত হবে, এবং এদের থেকে যে ইলেকট্রন মুক্ত হবে, এই ইলেকট্রন কে নিবে, কোএনজাইম কিউ নিবে, নিয়ে সাইটোক্রোম C কে দিবে, সাইটোক্রোম C কম্পাউন্ড একে দিবে, অর্থাৎ কমপ্লেক্স 3 কে দিবে। এই কমপ্লেক্স 3 ইলেকট্রন কাকে দিবে, কমপ্লেক্স 4 কে দিবে। কমপ্লেক্স 4 এর সদস্য কে কে, সাইটোক্রোম B, A, A3, এরা তখন শেষমেশ ইলেকট্রন মুক্ত করে দিবে। এই তো দেখেছো, তাই না? এইটাকে জাস্ট এইভাবে আঁকা হয়েছে, এখানে এভাবে আঁকানো হয়েছে। এখন তোমরা এই ইলেকট্রন ছেড়ে দিল, এ ছাড়লো, এ ছাড়লো, এ গ্রহণ করলো, এ গ্রহণ করলো, এভাবে আলোচনা করা যাবে না, একটা নির্দিষ্ট সিস্টেমেটিক্যাল আলোচনা করতে হবে। দেখো, কিন্তু যদি এইটা প্লাস ভিডিও দেখো, তাহলে এর জীবন্ত প্রমাণ তোমরা পাবে, এবং লাইভলি অর্থাৎ খুব সুন্দরভাবে বুঝতে পারবে। ওকে, এখন দেখো শুরুতে এই টোটাল মেকানিজমটা কি হচ্ছে। দেখো, এটা ম্যাট্রিক্স অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিক, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বহিঃঝিল্লি, এবং পুরোটাই মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লি, ইনার মেমব্রেন। এই ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন, এর মাঝে কি আরো একটি মাঝামাঝি একটা জায়গা রয়েছে। এই জায়গার গুরুত্ব কি জানতে পারবো। এখন এই ভিতরে কি ঘটবে, ভেতরে ঘটবে এটি উৎপাদন হবে, পানি উৎপাদন হবে, অর্থাৎ ম্যাট্রিক্সে এটি উৎপাদন হবে, পানি উৎপাদন হবে। এই মাঝামাঝি জায়গায় কি হবে, এখান থেকে যে প্রোটন গুলো মুক্ত হবে, এগুলো কিছুক্ষণের জন্য কোথায় যাবে, এই মাঝে অবস্থান করবে। ওকে, এই হচ্ছে এ এবং এর গুরুত্ব। আমরা জানি ক্রেব চক্র এবং গ্লাইকোলাইসিসে উৎপন্ন NADH2 গুলো যে কোনো মূল্যে কোথায়, ম্যাট্রিক্সে গেছে, ম্যাট্রিক্সে আবার ক্রেব চক্র ঘটেছে, সেখানে NADH2 FADH2 তৈরি হয়েছে। সুতরাং NADH2 FADH2 গুলো কি আছে, ভেতরে আছে। এখন দেখো, এগুলো বিভিন্ন কম্পাউন্ডে প্রবেশ করবে, কিভাবে জারিত বিজারিত হবে, এবং এটি পুরোটা জারণ বিজারণ বিক্রিয়া, রিডক্স বিক্রিয়া। ওকে, দেখো এই FADH2 প্রথম কম্পাউন্ডে প্রবেশ করবে, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে প্রথম বায়োকেমিক্যাল কম্পাউন্ডে প্রবেশ করবে। করেই কি হবে, এই NADH2 ভেঙে যাবে, এবং কি প্রোটন মুক্ত হবে, দুটি প্রোটন মুক্ত হবে, দুটি ইলেকট্রন মুক্ত হবে। এই দুটি ইলেকট্রন কে গ্রহণ করবে, দেখো এই দুটি ইলেকট্রন মুক্ত হলো, আর কি দুটি প্রোটন মুক্ত হলো। এই তো, তাই না? হলো, এই দুটি ইলেকট্রন প্রোটনকে পাম করে বাইরে পাঠিয়ে দিবে, ওকে। এখন দেখো, এই ইলেকট্রনকে যেহেতু এই জারিত হলো, সাথে সাথে এখানে FAD বিজারিত হবে।
অর্থাৎ জারিত হওয়া মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া, আর বিজারিত হওয়া মানে ইলেকট্রন গ্রহণ করে অন্য কিছুকে যুক্ত করে নেওয়া। এবার এই ইলেকট্রন দুটিকে ইউজ করে হাইড্রোজেনকে যুক্ত করে নিল, অর্থাৎ বিজারিত হলো। এই জারিত হলো, বিজারিত হলো, অর্থাৎ ইলেকট্রন দুটি কাজে লাগলো। এবার এই ইলেকট্রন কি করবে, আবার জারিত হবে, জারিত হয়ে এফএডি তৈরি, ফ্যাট তৈরি হবে, এবং সাথে সাথে আবার কোএনজাইম কিউ কি বিজারিত হবে। আবার এই জারিত হবে, আবার এই কি বিজারিত হবে, আয়রন বিজারিত হবে, Fe3+ বিজারিত হবে। আবার দেখো Fe2+ জারিত হবে, আবার সাথে সাথে Fe3+ বিজারিত হবে। এই জারণ বিজারণ বিক্রিয়া ঘটতে ঘটতে ইলেকট্রন গুলো কি কোথায় যাবে, শেষ পর্যায়ে যাবে। ওকে, এখন এই যে ইলেকট্রন NADH2 যখন ভাঙলো তখন প্রোটন তৈরি হলো, ইলেকট্রন তৈরি হলো, ইলেকট্রন প্রোটনকে পাঠিয়ে দিল এই আউটার এবং ইনার মেমব্রেনের মাঝামাঝি। এবং এই যে ইলেকট্রন উৎপন্ন করতে যে শক্তি নির্গত হয়, এই শক্তিকে কাজে লাগিয়ে এটিপি একটি অজৈব ফসফেটের সাথে যুক্ত হবে, এটিপি তৈরি করবে, অর্থাৎ ফসফোরাইলেশন ঘটবে। আর অক্সিডেশনের ফলে যে ফসফোরাইলেশন ঘটলো বা অক্সিডেশনের ফলে উৎপন্ন শক্তিকে কাজে লাগে যে ফসফোরাইলেশন ঘটলো, এই কারণে একে বলা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অর্থাৎ এখানে যতগুলো এটিপি উৎপাদিত হবে সব ক্ষেত্রে কি সবগুলোকে বলা হবে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আমরা দেখেছিলাম যে ফটোফসফোরাইলেশন। ফটো বলতে কি, সালোক সংশ্লেষণের সময় যে চক্রগুলো ঘটেছে, কেলভিন, NADH2 চক্রীয় অচক্রীয় পর্যায়ে ঘটেছে, সেখানেও কিছু এটিপি উৎপাদিত হয়েছে এবং সেখানে এটিপি উৎপাদনকে বলা হয় ফটোফসফোরাইলেশন। অর্থাৎ আলোক শক্তিকে কাজে লাগিয়ে যে ফসফোরাইলেশন ঘটবে তখন একে বলা হবে ফটোফসফোরাইলেশন। আর এখানে যেহেতু অক্সিডেশন অর্থাৎ জারণের ফলে উদ্ভূত শক্তিকে কাজে লাগিয়ে ফসফোরাইলেশন ঘটছে, এই কারণে একে বলা হবে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে দেখতে পাচ্ছ যে এটিপি মাঝে মাঝে যখনই এটিপি ইলেকট্রন ছাড়বে, এর ফলে শক্তি উৎপন্ন হবে, তখনই কি এই শক্তির কাজে লাগিয়ে মাঝে মাঝে এটিপি উৎপাদন হয়। মাঝে মাঝে বলতে কোথায়, NADH2 এর মাঝে, আবার কি BC এর মাঝে, A এবং A3 এর মাঝে। ওকে, এখন দেখো যে এই যে প্রোটনগুলো বাইরে চলে গেছে, এই প্রোটনগুলো কি আর ফিরবে না? ফিরবে বাবারা, ফিরবে। ওকে, এখন দেখো এর ফলে এগুলো কিভাবে ফিরবে। এই মেমব্রেনের মধ্যে প্রোটিন দিয়ে গঠিত এটিপি সিনথেসিস নামক প্রোটিন দিয়ে গঠিত একটি চ্যানেল থাকবে, চ্যানেল অর্থাৎ ভেতরে ফাঁকা জায়গা থাকবে। এই ফাঁকা জায়গার মধ্যে দিয়ে কি প্রোটনগুলো অনায়াসে কোথায়, এই ম্যাট্রিক্সে চলে আসবে। তাহলে প্রোটন আসলো, এই চেন ভেদ করে ইলেকট্রন আসলো, এবার আর কি দরকার, অক্সিজেন দরকার। এই অক্সিজেন আগে থেকে এসে বসে আছে, যা আমি রেডি, তোমরা আসো। কে আসবে, কাকে বলছে, ইলেকট্রন এবং প্রোটনকে। এই ইলেকট্রন এবং প্রোটনকে কাজে লাগিয়ে অক্সিজেন কি তৈরি করবে, পানি তৈরি করবে। ওকে, তাহলে এই যে এতক্ষণে অক্সিজেন কাজে লাগলো, কি গ্লুকোজ, অক্সিজেন, তারপর তৈরি হবে কি কার্বন ডাই অক্সাইড, পানি এবং কি তাপ শক্তি অর্থাৎ এটিপি। এইখানে অক্সিজেন কাজে লাগলো, পানি উৎপাদন হলো, ক্রেবস চক্র পানি উৎপাদন হয়েছিল, হ্যাঁ, এবং কার্বন ডাই অক্সাইড উৎপাদন হয়েছিল। এখানে এটিপিও যেমন হলো, আবার কি হলো, পানি উৎপাদন হলো এবং অক্সিজেন কাজে লাগলো এতক্ষণে, এর আগে কাজে লাগেনি। এখন দেখো এই অক্সিজেনের গুরুত্ব তাহলে কি। এই অক্সিজেন যদি এখানে না থাকতো তাহলে এই যে ইলেকট্রন গেল, এই ইলেকট্রনকে গ্রহণ করার মতো কেউ এই পৃথিবীতে থাকতো না, অর্থাৎ কোষের মধ্যে থাকতো না, মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকতো না। আর না থাকলে কি হতো, এরা ইলেকট্রন নিত না। এদের এই যে কম্পাউন্ড গুলো আছে, এই কম্পাউন্ড গুলো প্রত্যেকের ইলেকট্রন আসক্তি আগের তুলনায় বেশি। এর ফলে এরা ইলেকট্রন নিতে থাকে। কিন্তু ইলেকট্রন আসক্তি যতই থাক না কেন, আমার পেট যতই বড় হোক না কেন, আমি কি যদি আউটার না থাকে ইনের করতে পারবো? আউট না হয় তো ইন করতে পারবো? নো। অর্থাৎ যদি ইলেকট্রন না বের করতে পারি তাহলে এরা ইলেকট্রন গ্রহণ করবে না।
শেষমেশ এও কি বলবে, যেহেতু ইলেকট্রন নিবে না তাহলে আমার দরকার নেই, আমি ভাঙবো কি করতে। আর যখন ভাঙবে না তখন না ঘটবে ক্রেবস চক্র, না ঘটবে কি গ্লাইকোলাইসিস, পুরো সিস্টেমই কি বাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ফলে রেসপিরেশন ঘটবে না, এবং রেসপিরেশন না ঘটলে পৃথিবীর এমন কোনো জীব নেই যে বাঁচতে পারবে। ওকে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা এই কার্বোহাইড্রেট উদ্ভিদ থেকে নিয়ে থাকি, এগুলো বলেছিলাম, এবং এই কার্বোহাইড্রেট কাজে লাগে আমরা একইভাবেই শ্বসন করতে থাকি। বহিঃশ্বসনের ব্যাপারটুকু একটু আলাদা, কিন্তু অন্তঃশ্বসন সম্পূর্ণ কি এক। বহিঃশ্বসন বলতে কি বোঝাচ্ছে, এই যে অক্সিজেন নিলাম, ট্রাকে হয় ফুসফুস, ফুসফুস থেকে অ্যালভিলাস, অ্যালভিলাস থেকে রক্ত, রক্ত থেকে কোষ, কোষ পর্যন্ত যে বাইরের অবস্থা, এটি কি বহিঃশ্বসন। কোষ থেকে আবার কার্বন ডাই অক্সাইড বের হয়ে আসবে, একইভাবে পদে বের হয়ে আসবে, এটা কি বহিঃশ্বসন। এবং অন্তঃশ্বসন বলতে কোষের ভিতরে এই যে ঘটনাগুলো ঘটবে, তিনটে চক্র ঘটবে, হ্যাঁ, এটা হচ্ছে কি বহিঃশ্বসন। ওকে, এখন ভিডিওটি আবার দেখে আগের চাইতে এখন কি অনেক বেশি মজা লাগছে না? খুবই মজাদার একটি জিনিস, এবং এখানে অ্যানিমেটেড যে সিস্টেমগুলো দেখানো হয়েছে এগুলো খুবই সহজ একটি জিনিস। ওকে, এখন এই হচ্ছে কি টোটাল ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কি এটা জানলাম, থাকে কোথায় এটাও জানলাম, এগুলো কি দিয়ে তৈরি এটাও জানলাম, এর কাজ কি তাও জানলাম, ফটোফসফোরাইলেশন কি, অক্সিডেটিভ ফসফোরাইলেশন কি তাও জানলাম, এগুলো আমরা জানলাম। এবং এগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করবে খাতায় লিখবে, তাহলে না মনে থাকবে। ওকে, তো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে হাজির হব। আপাতত এই অধ্যায়ের এটি শেষ লেকচার, এরপরে আমরা অন্য একটি চ্যাপ্টার নিয়ে হাজির হব, এবং এর আগের এটি যেহেতু 11 চ্যাপ্টার, সুতরাং এর আগের পার্টগুলো 11 পার্ট, আগের পার্টগুলো যদি কেউ দেখে না থাকো, না বুঝে থাকো, তাহলে অবশ্যই বারবার ভিডিওগুলো দেখবে, দিয়ে তাহলে কি এই অধ্যায়টি তোমাদের কাছে পানির মতো সহজ মনে হবে। ঠিক আছে, ওকে, আজকে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম লিখবে, প্র্যাকটিস করবে, এবং হ্যান্ড নোট আমার গ্রুপে সাবমিট করবে। আজকে পর্যন্ত। তবে চলো, হ্যাঁ, বিদায় আমরা একটি এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটি একটি মিউজিকের তালে তালে একটু বোঝার চেষ্টা করি। মিউজিক শুনবো তালে তালে, অর্থাৎ র‍্যাপ গানের মতো আমরা গাইতে গাইতে আমরা একটু দেখি এবং বিদায় নিই। ওকে, ভালো থাকবে, বাই। Welcome to the story about cell energy. The goal is explaining how cells make ATP. It happens in the mitochondria, which you can think of as the cell's energy factory. Mitochondria are double membrane organelles, an inner membrane and an outer one as well. The mitochondrial matrix is the fluid inside. It's where reactions like Krebs cycle reside. Glycolysis and Krebs make NADH and FADH2 from energy and food. These electron carriers make their way from the matrix to the inner membrane. And that's where you find the electron transport chain. It's a series of enzymes embedded in the membrane, which take the electron carriers' electrons and uses their energy for pumping protons. The mitochondrial electron transport chain uses electron energy for pumping protons from the mitochondrial matrix to the intermembrane space, increasing proton concentration in that place. The only way the protons can escape is through a channel and an enzyme ATP synthase, which uses diffusing protons' kinetic energy to make ATP from ADP and P. The chain is a series of enzymes in a row. Each accepts electrons and lets them go to the next carrier in this transport chain. It's kind of organized like a bucket brigade. What drives electrons down this enzymatic series is the growing level of each carrier's electronegativity into oxygen. Electrons ultimately fall. It's the most electronegative of them all. It's NADH that starts this run, donating electrons to complex number 1. This powers active transport as protons are displaced and get pumped from the matrix to the intermembrane space. From complex 1, electrons flow to ubiquinone, also known as Q, which floats through the inner membrane happily
and brings its electrons to complex 3. And you can guess the function of complex 3. It's another proton pump using electron energy. Protons jam up in that intermembrane compartment like 100 people in a one-bedroom apartment. The mitochondrial electron transport chain uses electron energy for pumping protons from the mitochondrial matrix to the intermembrane space, increasing proton concentration in that place. The only way the protons can escape is through a channel and an enzyme ATP synthase, which uses diffusing protons kinetic energy to make ATP from ADP and P. Complex 2 is for FADH2, which donates electrons, which then get passed to Q, which once again passes them to complex 3, which pumps protons using electron energy. From complex 3, the electrons proceed to another mobile carrier, cytochrome C, which donates the electrons to complex 4. Another proton pump, could you ask for more? After complex 4, electrons flow to oxygen, which is ever so electronegative, that pulls electrons down the chain, keeping them moving like the cars of a train. And NaSO2 does this electron grabbing trick. It also grabs protons from the matrix. They all combine to form H2O. Electron transport chain, watch it go. The mitochondrial electron transport chain uses electron energy for pumping protons from the mitochondrial matrix to the intermembrane space, increasing proton concentration in that place. The only way the protons can escape is through a channel and an enzyme ATP synthase, which uses diffusing protons kinetic energy to make ATP from ADP and P. Now all these protons in the intermembrane space are trapped. They can't get out of that place, cause protons are charged and could never get through a phospholipid bilayer. They can't diffuse, but like all particles, they're dying to go from where the concentrations high to where it's low. Stuck in the intermembrane space, they're frustrated to diffuse to the matrix. They're highly motivated, and this gradient's been made steeper by O2, which absorbs protons from the matrix stew. So from proton pumping and oxygen's actions, add another force, electrochemical attraction. Think of all those trapped protons, each one's positive. The matrix in comparison is negative. Opposites attract, so the protons are dying to get to the matrix. Oh, how they're trying. There's only one channel that lets protons pass, and they use it like high school students busting out of class. It's a channel and an enzyme. It's ATP synthase, the closer in this game, an energy ace. ATP synthase is embedded in the inner membrane. How it works is so cool, it's insane. It's got channels for diffusing protons running right through it. When cells make ATP, well, watch how they do it. The matrix side of ATP synthase has binding sites for ADP and P, which come in and bind. And as ATP synthase lets protons barge through, their kinetic energy gets put to use. Like water through a turbine, proton movement generates rotation, changing synthases, binding site conformation, which catalyzes chemical bond formation. ADP and P make ATP that energy sensation. The mitochondrial electron transport chain uses electron energy for pumping protons from the mitochondrial matrix to the intermembrane space, increasing proton concentration in that place. The only way the protons can escape is through a channel and an enzyme ATP synthase, which uses diffusing protons kinetic energy to make ATP from ADP and P. The mitochondrial electron transport chain uses electron energy for pumping protons from the mitochondrial matrix to the intermembrane space, increasing proton concentration in that place. The only way the protons can escape is through a channel and an enzyme ATP synthase, which uses diffusing protons kinetic energy to make ATP from ADP and P.